স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। বার্তা সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলন COP29-এর সাইডলাইনে এই সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। সংস্কারের পর আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের ডাকে মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে ছুটে গেলেন 4 উপদেষ্টা। সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তারা। দায় নিয়ে ছাত্র জনতাকে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। 19 জুলাই চোখে গুলি লাগছে, তারপরে তো আমি বাসায় ছিলাম। বাসার তো পর আমি ওদিনকে ফার্মেসিতে দেখাইছিলাম কই কি গুলি লাগছে। একজনকে বাইরে বের করে দিলাম, 4 ঘন্টা সে ভিতরে ঢুকতে পারতেছে না, উপদেষ্টা আসবে তাই। 4 ঘন্টা পরে যদি বলে যে না উপদেষ্টা না, তোমাদের কাছে না এসেই চলে গেল, তখন তো আমাদের ভিতরে কি হয়। রাতের মধ্যে 4 উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসে তাদের দাবি পূরণের আহ্বান জানান তারা। আমার ভাইয়ের রক্তের জন্য যদি একটা মা আমার চোখের সামনে মাথা নচ করে যে ভাই আমার বাবার, আমার ছেলের ওটিতে 8 ব্যাগ রক্ত লাগবে, দ্রুত ওটিতে ঢুকে দেবো, নাহলে হাত কেটে ফেলবে, কালকের ঘটনা। আমরা কিন্তু এত দ্রুত যেতে নেই। আমাদের রক্তের উপরে এই চেয়ারে বসছে, ওনারা আমাদের সাথে বসবেন না তো কাদের সাথে বসবেন? মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ 4 উপদেষ্টা। জানান নিজেদের সীমাবদ্ধতার কথা। এ সময় ভুল স্বীকার করে দেন সমাধানের আশ্বাস। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। এই 2:30-3টা বাজে আমরা এসে 5টা লোক, এনারা আমরা 2 জন নইলে যুবক আছি, এনারা 3 জন মুরব্বী মানুষ এসে দাঁড়িয়ে আছে। আপনারা একটু রহম করেন। দেখা করানোটাই কি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, নাকি চিকিৎসা সেবাটা গুরুত্বপূর্ণ? তাহলে চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ হইলে সবার কনসার্ন গুলো 20 জন 30 জন যতজন চান তাদের অ্যাড্রেস তাদেরকে পাঠান। হাসপাতালে সিন্ডিকেট জটিলতা সহ চলমান নানান পরিস্থিতির কারণে আহতদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না মেলার কথাও জানান উপদেষ্টারা। আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস দেন তারা। আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের, এগুলো আমরা সব সময় দেখছি। পরে আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ রোগে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 8ম। অন্তত 50% রোগী জানেন না তারা আক্রান্ত। এ কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে খারাপ হতে থাকে শরীরের অবস্থা। ওজন নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল বিষয় বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না, কিংবা ইনসুলিন একেবারে নষ্ট হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানে সাধারণত 4 ধরনের ডায়াবেটিসের কথা বলা হলেও বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তদের টাইপ 1 ও টাইপ 2 এই 2 ভাগে ভাগ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ডায়াবেটিস রোগী প্রায় 1,31,00,000 লাখ, যাদের 95 ভাগই টাইপ 2 এ আক্রান্ত, আর টাইপ 1 এ আক্রান্তের হার 2 থেকে 3 ভাগ। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিসের টাইপ 1 এ আক্রান্ত হয় সাধারণত শিশুরা। তাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে যায়, আলাদা করে ইনসুলিন না দিলে হতে পারে মৃত্যু।
আগেভাগে সতর্ক, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন টাইপ 2 এ আক্রান্তরা। আমার প্রায় ধরেন 20 বছর হয়ে গেছে। 11, 12, 14, 15, 16 এরকম কোনোদিন হয়নি। প্রথম যখন আমার ডায়াবেটিস হলো তখন আমি 2 বেলা হাঁটতাম, 1000 ওষুধ খাইলেও হাঁটতে হইব। সাধারণত 5টি লক্ষণের মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করেন চিকিৎসকরা। তবে অনেক সময়ই লক্ষণ ছাড়াই ধরা পড়ে এই রোগ। ক্ষুধা বেশি লাগা, পানির পিপাসা বেশি লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, দুর্বল লাগা এবং ওজন কমে যাওয়া, এই 5টা লক্ষণের যে কোনোটা থাকলেই আমরা চিন্তা করি যে আসলে তার ডায়াবেটিস আছে কিনা। যাদের বাবা মা, ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমার এই ফ্যামিলি হিস্ট্রিটা আমরা চেঞ্জ করতে পারি না, সচেতন হন তাহলে হয়তো বা তার ডায়াবেটিসটা ধরা পড়লোই না অথবা ডিলে হলো। একজন ডায়াবেটিস রোগীর যে আইডিয়াল খাবার তালিকাটা ফলো করা উচিত এটা তার মেনে চলতে হবে। নিয়মিত ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা অবশ্যই চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন ডায়াবেটিস অশনাক্ত থাকলে বা চিকিৎসা না নিলে যকৃৎ, কিডনি, লিভার, চোখের পাশাপাশি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার নিজেই তার চিকিৎসকের ভূমিকাটা পালন করতে পারেন। তার ইনসুলিনের মাত্রাটা কেমন হবে, ডায়াবেটিস কন্ট্রোলটা কেমন থাকবে, টার্গেট কেমন থাকা উচিত এবং কি অবস্থা হলে ইমার্জেন্সি উনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ডায়াবেটিসের যে সিক ডে রুলগুলো এগুলো তাকে অবশ্যই শিখিয়ে দিতে হবে। সুনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা 6 মিলিমোলের নিচে এবং খাওয়ার 2 ঘন্টা পরে 8 থেকে 10-এর নিচে থাকবে। আর 3 মাসের গড় ডায়াবেটিস 7-এর নিচে হতে হবে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। পরীক্ষামূলক সময়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রামের একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষজ্ঞরা নির্মাণ ত্রুটিকে দুষলেও দুর্ঘটনা কমাতে স্পিড ক্যামেরা যুক্ত করা সহ একগুচ্ছ উদ্যোগের কথা বলছে বাস্তবায়নকারী সংস্থা। পরীক্ষামূলকভাবে গত আগস্টে চালু করা হয় বন্দরনগরী চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই দুর্ঘটনার অন্যতম স্পটে পরিণত হয় প্রায় 16 কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কটি। ছোট বড় 30টিরও বেশি দুর্ঘটনা হয়েছে গত 3 মাসে। এতে প্রাণ গেছে 2 জনের। বেশিরভাগ দুর্ঘটনার কারণ উচ্চগতির মোটরসাইকেল ও প্রাইভেট কার। লাইটিং এর সমস্যা, আর দ্বিতীয় কথা হচ্ছে নির্মাণ কাজ কিছু আছে বাকি। টার্নিং গুলো যেহেতু অনেক বড়, এখানে স্পিড ব্রেকার দিছে যে আস্তে আসার জন্য। এখানে মনে করেন যে বোধ গাড়ি ব্রেক করেন ডাইরেক্ট চলে আসে। একটু রিস্কের মধ্যে আছে টার্নিংটা মানে হঠাৎ দূরত্ব যদি গাড়িতে স্পিড আসে, হ্যাঁ টার্নিংটা যদি একটু টার্নিং করতে একটু সমস্যা হয়। এক্সপ্রেসওয়ের 21টি বাঁকের মধ্যে অন্তত 5টি স্থানে আছে তীক্ষ্ণ বাঁক। এসব জায়গায় গাড়িকে বাঁক নিতে হয় প্রায় 45 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, কমাতে হয় গতি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হন চালকরা। বেপরোয়া চালকদের ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এলিভেটেড ওয়েতে পরিবহনগুলো কারা উঠবেন এবং সেক্ষেত্রে তার নিয়ন্ত্রণ কতটুকু থাকবেন সেগুলোর ক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা এবং নীতি পদ্ধতি আমাদের ফলো করতে হবে। জানমালের রক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থাকে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে এক্সপ্রেসওয়েতে গতিসীমা 60 কিলোমিটার হলেও বাঁকে তা 40-এ নামানোর নির্দেশনা রয়েছে, যা মানছেন না চালকরা। যেহেতু এখানে স্পিড লিমিটটা কম, আমরা 40 থেকে 60 কিলোমিটার স্পিড লিমিট আমরা এখানে ফিক্স করে দিচ্ছি এবং এখানে স্পিড ক্যামেরা থাকবে, এখানে মনিটরিং ক্যামেরা থাকবে। প্রায় 4,298 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি বহদ্দারহাট ও বাইজিদগামী আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে সংযুক্ত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নানা জটিলতায় নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে দেখা দিয়েছে যাত্রী সংকট। উঠছে না তেল খরচও। মালিকদের জন্য লঞ্চগুলো হয়ে দাঁড়িয়েছে গলার কাটা। যাত্রীরা বলছেন সড়কপথে উন্নয়ন ও ছোট লঞ্চে কিছুটা ঝুঁকির কারণে আগ্রহ কমছে নৌপথে যাতায়াতে। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চ ইরানি নারায়ণগঞ্জে পৌঁছায় মাত্র 15 জন যাত্রী নিয়ে। যদিও লঞ্চটিতে 60 যাত্রীর বসার সিট রয়েছে। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের এই চিত্র নিত্যদিনের। এককালে বরিশাল সহ দূরপাল্লার লঞ্চ এই ঘাট থেকে ছেড়ে গেলেও বর্তমানে মাত্র 5টি রুটে চলছে লঞ্চ। চাঁদপুর রুটে কিছুটা লাভের দেখা পেলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বেশিরভাগ সময় লঞ্চের তেল খরচই ওঠে না বলছেন সংশ্লিষ্টরা। লঞ্চ চালালে খরচ আর বসিয়ে রাখলে নষ্টের ভয়, সব মিলে মালিকদের গলার কাটা এখন লঞ্চগুলো। লকডাউনের পর থেকে পর্যন্ত যাত্রী হয় না বিদায়, স্টাফ খরচ হয় না, তেল মোবিলের খরচ হয় না, যার কারণে অনেক মালিকরা লঞ্চ বাঙালি হিসাবে বিক্রি করে ফেলাইছে।
তুলনামূলক যে যাত্রী হওয়ার কথা তাও হয় না, সীমিত যাত্রী নিয়ে চলাফেরা করে। মালিকরাও তেমন একটা আয় পাচ্ছে না, শ্রমিকদেরও করুণ অবস্থা। যাত্রীরা বলছেন সড়কপথে স্বাচ্ছন্দ্যের পাশাপাশি লঞ্চে কিছুটা ঝুঁকিও আগ্রহ কমিয়েছে মানুষের। এর বাইরে নানা অব্যবস্থাপনাও রয়েছে। ব্রিজ এবং রাস্তায় সিএনজি, অটোরিকশা এবং আপনার 4 চাকার বিভিন্ন যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। মানুষ সেগুলোর উপর নির্ভরশীল হয়ে গেছে। লঞ্চে এখন ওইসব এলাকার মানুষ নারায়ণগঞ্জে তেমন একটা আসে না। বড় লঞ্চ ছিল ভয়ভীতি কম লাগে। অভিযোগ আছে ইজারাদের লোকজন ভয়ভীতি দেখিয়ে বাড়তি টাকা আদায় করে যাত্রীদের কাছ থেকে। 80% গরিব মানুষ লঞ্চে যাতায়াত করে, বিভিন্ন আইটেম তাদের হাতে থাকে হ্যান্ড লাগেজের মতো, যেটা লেবাররা ক্যারি করে। সেখানে তারা বিভিন্ন জোর জুলুম করে টাকা আদায় করে। এই কারণে অনেক লোকে আমাদের এই লঞ্চে যাতায়াতটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। বাড়তি অর্থ নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিআইডব্লিউটিএ। রেড সার্টের বাইরে একটা পয়সা নেওয়ারও কোনো সুযোগ নেই। যদি কেউ নেয় এবং এটা যদি তথ্য প্রমাণ সহ আমরা শুনবো, এরকম অভিযোগ কখনোই আমরা টলারেট করব না। নৌপথে চলাচল যুগোপযোগী করতে ভূমিকা নেবে সরকার, এমন প্রত্যাশায় মালিক যাত্রী উভয়ই। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, যার 95%ই শিশু। জেলার 250 শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে বেড সংখ্যার 3 গুণেরও বেশি রোগী। দিন রাতের তাপমাত্রার হেরফেরের কারণে ঠান্ডাজনিত রোগ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শীত মৌসুম শুরু হতে এখনো বাকি মাসখানেক, তবে ঋতু বৈচিত্র্যে হেমন্তের মাঝামাঝি প্রকৃতি বার্তা দেয় শীতের আগমনের। আবহাওয়া ঠান্ডা গরমের মিশেলে দিনে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতে তা নেমে আসে 18 থেকে 19 ডিগ্রিতে। তাপমাত্রার এমন হেরফেরে শিশুসহ সব বয়সের মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। দিনাজপুর 250 শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছে। বেড না পেয়ে ওয়ার্ডের বারান্দায় অনেক শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। জেলার একমাত্র বেসরকারি শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের চিত্রও অনেকটা একই রকম। আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া এবং জ্বর সহ শ্বাসকষ্টে আক্রান্ত। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে পারে না। এখনো তো সুস্থ হয়নি ভালো মতো। বাচ্চার ওই যে নিউমোনিয়া, এইখানে তো আমার আজকে ধরে 5 দিন হচ্ছে নিউমোনিয়া হয়েছে। ভিতরে বেড নাই, মানে রোগী অনেক, তো বাচ্চা এখন সমস্যা ঠান্ডা গরমের জন্য। এদিকে বাড়তি রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। কয়েকদিন আগে আরও এত বেশি ছিল যে আমাদেরকে একেবারে বাউন্ডারি বাইরে যেতে হয়েছে পেশেন্ট নিয়ে। তারপরে এখন বেশি আমাদের শ্বাসকষ্টর বাচ্চারা ভর্তি হচ্ছে, গ্যাস পাচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি মানে ভালোভাবে সার্ভিস দেওয়ার। রাতের বেলা অনেক বাচ্চারই একটু অল্প কাপড় নিয়ে শুচ্ছে, যেহেতু গরম লাগছে, কিন্তু ভোরের দিকে যখন ঠান্ডা পড়ছে তখন আমরা তার গায়ে কাপড় ঠিকমতো যদি না দিতে পারি, তখন বাচ্চারা এই আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে ঠান্ডায় আক্রান্ত বেশি হচ্ছে। বিছানা আছে তার চাইতেও তার 3 গুণ রোগী আমাদের এখানে এখন ভর্তি আছে। আবহাওয়া বদলের এই সময় শিশুদের বাড়তি যত্নের আহ্বান চিকিৎসকের। ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে সঙ্গে আছি শেখ আশিক। বিশ্বকাপ বাছাই আলাদা ম্যাচে মাঠে নামতে প্রস্তুত দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কনমেবল অঞ্চলের কোয়ালিফাইং রাউন্ডে ভেনেজুয়েলার মাঠে খেলতে যাবে ব্রাজিল। ম্যাচ শুরু হবে রাত 3টায়। আর অ্যাওয়ে ভেন্যুতে মেসিদের ম্যাচ ভোর 5:30টায়, প্রতিপক্ষ প্যারাগুয়ে। বিশ্বকাপ বাছাই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ম্যাচে প্রতিপক্ষের জালে দেয় 6 গোল। ক্যাপ্টেন মেসি করেছিলেন হ্যাটট্রিক। ইন্টারন্যাশনাল ব্রেকে আর্জেন্টিনা আবারও প্রস্তুত মাঠে নামতে। এবার প্রতিপক্ষ প্যারাগুয়ে। মেসিদের ম্যাচ অ্যাওয়ে ভেন্যুতে, তার জন্যই প্রস্তুত পুরো দল। সমান ম্যাচে 2-এ থাকা কলম্বিয়ার চেয়ে 3 পয়েন্টে এগিয়ে আর্জেন্টিনা। আর্জেন্টিনা শেষবার প্যারাগুয়ের বিপক্ষে খেলেছিল 2023 সালের অক্টোবরে। ম্যাচটা ছিল নিজেদের মাঠে, তবে এই দলের বিপক্ষে শেষ অ্যাওয়ে ম্যাচে ঠিকই পয়েন্ট হারিয়েছিল আলবি সেলেস্তেরা। এদিকে শেষ 2 ম্যাচে আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেস ছিলেন সাসপেনশনে, তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তিনিও। সব মিলে জয়ের পূর্ণ প্রস্তুতি নিয়েই নামবে স্কালোনির ছেলেরা। বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেখানে শীর্ষে, সেখানে এখনও 4 নম্বরে পড়ে আছে ব্রাজিল। তবে আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করেছে দরিফল জুনিয়রের ছেলেরা। চিলি আর পেরুর বিপক্ষে জিতেছে শেষ 2 ম্যাচে। 2 দলকে মোট 6 গোল দিয়ে সেলেসাওরা হজম করেছে মাত্র 1টা। তাই দল নিয়ে পজিটিভ হতে শুরু করেছে ভক্তরা।
রাতে ব্রাজিল খেলতে যাবে ভেনেজুয়েলার মাঠে, যাদের বিপক্ষে শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠেই ড্র করেছিল নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগোরা। এ ম্যাচে নেইমার তো এমনিতেও নেই, রদ্রিগো পড়েছেন ইনজুরিতে, সাথে ভিনিসিয়াসও জাতীয় দলে ফর্মহীন। তবে বার্সেলোনার রাফিনিয়া ক্লাবের মতো জাতীয় দলেও আলো ছড়াচ্ছেন। সব মিলে ব্রাজিল চাইবে টিম গেমে জয় তুলে নিতে। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় দলে আরও একবার পাওয়া সুযোগ কাজে লাগানোর লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কনের সাথে গেলেন নাজমুল হোসেন শান্তর জায়গায় সুযোগ পাওয়া শাহাদাত হোসেন দীপু। অঙ্কন ডাক পেয়েছেন মুশফিকুর রহিমের জায়গায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াডে থাকলেও জয় হাসান সাদমানদের সাথে যাওয়া হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের। শেষ ধাপে অঙ্কন যখন দলের সাথে যোগ দিতে ঢাকা ছাড়লেন, তখন তার সঙ্গী অধিনায়ক শান্তর ইনজুরিতে জায়গা পাওয়া আরেক ক্রিকেটার শাহাদাত হোসেন দীপু। লাস্ট সিরিজটা আমাদের অত ভালো যায়নি, কিন্তু ইনশাল্লাহ যাতে এই সিরিজটা আমরা জিততে পারি। ডোমেস্টিক আমরা এখন ডিউক বলে খেলতেছি, তো হোপফুলি যে আমি ওখানে কোপ আপ করতে পারবো। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 3 সেঞ্চুরিতে 2000-এর ওপরে রান করা অঙ্কনের টেস্ট অভিষেক হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে চট্টগ্রাম ম্যাচে। সেই ম্যাচে করতে পারেনি তেমন কিছুই, তবে সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাতে চান উইন্ডিজের বিপক্ষে দলে সুযোগ পেলে। এটা তো টিম গেম, দেশের খেলা, আমি যাতে টেস্ট সিরিজটা আমাদের জিতাটা ইম্পর্টেন্ট। অবশ্যই এটা আমার জন্য অপরচুনিটি, কিন্তু আমি ফিল করি যে আমি এই জায়গাটা যাতে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে, অবশ্যই আমি যাতে ভালো পারফরমেন্স করেও নিজের জায়গাও করতে পারি, টিমের জন্য কিছু হেল্প করতে পারি। সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের চট্টগ্রাম টেস্টের আগে জ্বরে আক্রান্ত হন লিটন কুমার দাস। তার জায়গায় দলে সুযোগ পান মাহিদুল ইসলাম অঙ্কন। বাংলাদেশের চরম ব্যাটিং ব্যর্থতার সেই সিরিজে অঙ্কনের অর্জন ছিল প্রথম ইনিংসে 0 আর দ্বিতীয় ইনিংসে 29 রান। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। তিনি সিনেটর গোয়েন্দা বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান এবং ফরেন রিলেশনস কমিটির সদস্য। হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনে সমর্থন দেয় 2020 সাল থেকে চীনা নিষেধাজ্ঞায় রয়েছেন মার্কো রুবিও। চীন, ইরান ও কিউবার মতো যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর পররাষ্ট্রনীতি সমর্থন করেন মার্কো রুবিও। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে নিতে ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার পরিবর্তে যুদ্ধের অবসান চান তিনি। আর গাজা ইস্যুতে তার অবস্থান ইসরায়েলের পক্ষে। এছাড়া ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসম্যান তুলসি গ্যাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক করলেন ট্রাম্প। ডেমোক্রেটদের যুদ্ধবাজ আখ্যা দিয়ে 2022 সালে দল ছাড়েন তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প বেছে নিলেন ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গায়েটসকে। এদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের নেতা হিসেবে দলটি বেছে নিয়েছে জন থুনকে। আগামী জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে দেখা করেন ট্রাম্প। তখন এই প্রতিশ্রুতি দেন বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জোপিয়েরে বলেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়। ওভাল অফিসে বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। এই সাক্ষাতের মাধ্যমেই নতুন প্রশাসনের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সাথে থাকুন।